আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিনে উৎসব মুখর ক্যাম্পাস, লড়াইয়ের কেন্দ্রে ছাত্রদল ও শিবির, আলোচনার স্বতন্ত্র প্রার্থীরাও, মোট প্রার্থী 509। ভারতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। পিআর পদ্ধতি চাপে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে সংলাপের তাগিদ জামাতের। পুলিশের হুমকিতে জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধদের দুর্ঘটনায় আহত দেখানো হয়, চিকিৎসকের জবানবন্দি। কিছুদিনের মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি মামুন। দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তুলতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণাপত্রে সই। এবং পাসপোর্ট ছাড়াও প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত ইসির। 1 বছরের মধ্যে অভিবাসীদের সব সমস্যার সমাধান সম্ভব নয়, মন্তব্য উপদেষ্টা আসিফ নজরুলের। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ছাত্রদল, শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে এবারে ডাকসু নির্বাচনে। ভোটাররা বলছেন 6 বছর পর হতে যাওয়া নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে 658 প্রার্থী মনোনয়নপত্র তুললেও জমা দিয়েছেন 509 জন। মিজান শাহজাহানের রিপোর্ট। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে বিপি ও কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়ক শেখ তানবীর বারী হামিমকে জিএস পদে মনোনয়ন দিয়েছে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনটি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এই প্যানেল নির্বাচিত করেছি। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। একটাই মনোবল ছিল, একদিন আমরা জিতবো। 5 আগস্ট দাঁড়িয়ে চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্যানেল ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। আব্দুল কাদের বিপি ও আবু বাকের মজুমদার লড়ছেন জিএস পদে। অনেকে এখানে দেখানো হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা নাই, এই নাই, সেই নাই, টাকা নাই, কিন্তু আমরা মনে করছি এগুলো সব হচ্ছে রাজনৈতিক কৌশল এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি রেখে তাদেরকে কিভাবে তাদের মাধ্যমে আরেকটা ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করা যায় সেই কৌশল। কে ফিল্টারে পানি খাওয়ালো, কে বর্তলে ফল খাওয়ালো সেটা দেখবে না। শিক্ষার্থীরা একটা জায়গায় দেখবে, তারা একটা অভয়ের জায়গা চায়। এর আগে মধুর ক্যান্টিনে বিপি পদে নাইম হাসান হৃদয় ও জিএস পদে এনামুল হাসান অনয়ের নাম ঘোষণা করে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও জাসদ ছাত্রলীগের সমন্বিত প্যানেল। তবে জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্নির প্রতি সম্মান জানিয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়নি ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগের সমন্বিত প্যানেল। এই পদে শিবিরের প্রার্থী দলটির বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। বিপি পদে আলোচনায় আছেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, ছাত্র শিবিরের সাদিক কায়ুম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদির, স্বতন্ত্র প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা, এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকার ও ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা। তাদের মধ্যে কে নির্বাচিত হন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। 1921 সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল সাক্ষী। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে মূল ভূমিকা রেখেছে ডাকসু। আবারও সচল হতে যাচ্ছে সেই অচল ডাকসু। এই ডাকসুর কাছে ভোটারদের প্রত্যাশা, যারা নির্বাচিত হবেন তারা কোনো দলের ক্রিয়ানক হিসাবে কাজ করবেন না, তারা কাজ করবেন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এদিকে স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম পুনরায় শুরু হবে 24 আগস্ট। রাকসু নির্বাচন 2025-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন এই তথ্য জানিয়েছেন। শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের লাগাতার ধর্মঘটের কারণে রাকসু নির্বাচন সংক্রান্ত কাজকর্ম বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান দুটি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের মধ্যে এই নির্বাচন নিয়ে দ্বিমুখী অবস্থান বিরাজ করায় নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। ছাত্রদলের দাবি সকল সংগঠনের সঙ্গে বৈঠকের পর এই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। অন্যদিকে ছাত্র শিবির মনোনয়ন ফর্ম বিতরণের কাজ স্থগিত করায় উদ্বেগ প্রকাশ করেছে। সব মিলে 3 যুগ পর রাকসু নির্বাচন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হলেও শিক্ষার্থীদের মাঝে এখনও তেমন উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে না। আগামী 15 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করা হয়। ভারতের মাটিতে আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করার ব্যবস্থা নিতে দেশটির সরকারের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতকে এই আহ্বান জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, ভারতের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিস খোলা বাংলাদেশের সুস্পষ্ট অবমাননা। এমন কার্যক্রম দুই দেশের সম্পর্ককে ঝুঁকিতে ফেলবে উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, এই ঘটনা বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরের উপর প্রভাব ফেলতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। তাই কেউ যেন ভারতে বসে বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নিতে দিল্লিকে অনুরোধ করেছে ঢাকা। পিআর পদ্ধতি নিয়ে জনগণের স্পষ্ট কোনো ধারণা না থাকলেও তা চাপিয়ে দিয়ে নির্বাচনকে সংকটে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সব সংকট মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে দেশ। নয়াপল্টন কার্যালয়ের সংবাদ সম্মেলনে 1 সেপ্টেম্বর দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি নজরুল ইসলাম খান। এ সময় নির্বাচনের সময় ঘোষণার পরও শঙ্কা কেন কাটছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নানাভাবে নির্বাচন নিয়ে সংকট তৈরির চেষ্টা চলছে, তা মোকাবেলা করে এগিয়ে যাবে বিএনপি। সব সময় তো কোনো না কোনো সংকট থাকেই, কোনোটা তৈরি করা হয়, কোনোটা অনিবার্যভাবে আসেই, এটা কোনো বিচিত্র ব্যাপার না। আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে যাই। এর চেয়ে অনেক বড় সংকট আমরা অতিক্রম করেছি, কাজেই সংকট অতিক্রম করা সম্ভব হবে আর কি। আপনি গোটা নির্বাচন ব্যবস্থা বদলে দিতে যাচ্ছেন, যেভাবে সারা জীবন মানুষ ভোট দিয়েছে, প্রতিনিধি নির্বাচন করেছে, আপনি সেটা বদলে দিতে চাচ্ছেন। সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতির সমস্যা তুলে ধরে তিনি বলেন, জনগণকে স্বচ্ছভাবে পিআর পদ্ধতি সম্পর্কে না জানিয়েই তা তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বলেন, সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিআর পদ্ধতির কোনো সুযোগ নেই। জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি, যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না। আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না, আপনি কোনো প্রার্থীকে ভোট দেবেন না, এই কথাগুলো আপনি বলছেন তাদেরকে, বলে তাদের মতামত চাইছে যে তারা এটাতে রাজি কি রাজি না। এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি, নানা ধরনের চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আরো বিপদ সংকুল পথ অতিক্রম করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান রিজভী। গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরো আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা কমাতে সংলাপ জরুরি বলে মনে করেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের কথা জানান। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নায়েবে আমির বলেন, পারস্পরিক আলোচনার মধ্যে যে কোনো ধরনের সংকট নিরসন করা সম্ভব হবে। বিএনপি সহ বিভিন্ন দলের সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। ডাক্তার তাহের বলেন, দেশ ও জাতির জন্য মির্জা ফখরুলের মতো বিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ সবসময় প্রয়োজন। তবে জামাতের প্রতিনিধি দল আসার আগে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় চলে যান মির্জা ফখরুল। বিএনপি এবং জামাত ইসলামিক দীর্ঘ 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারেই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। আগামী নির্বাচনটা কিভাবে ফেয়ার হবে, সুষ্ঠু হবে, উৎসবমুখর হবে এবং সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা হতে পারে, এটা আলাপ আলোচনা করেই আমরা মনে করি যে একটা জায়গায় আমাদের পৌঁছা উচিত। এবং সেক্ষেত্রে আমি এটা বিশ্বাস করি যে সকল মেজর স্টেকস এই ব্যাপারে একমত হবে এবং আমরা একটা খুব ভালো পরিবেশে নির্বাচন করতে পারব ইনশাআল্লাহ। গোয়েন্দা পুলিশ ডিবির হুমকির কারণে জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ অনেককে সড়ক দুর্ঘটনায় আহত দেখিয়ে চিকিৎসা দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় এই তথ্য দেন রাজধানীর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। এদিকে আগামী 2 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বুধবার 4 জন সাক্ষ্য দেন। এদের মধ্যে 2 জন রাজধানীর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক, 1 জন ওই হাসপাতালের সিনিয়র নার্স এবং 1 জন শহীদের মা। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহতদের চিকিৎসা দেয়ায় ডিবি পুলিশের হুমকি পেয়েছেন বলে জবানবন্দিতে জানান ডাক্তার মাহফুজুর রহমান। বলেন, ওই সময় গুলিবিদ্ধদের ভর্তি না করার জন্য এবং ভর্তি থাকাদের রিলিজ না দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। বহু রোগী আসে, এখন রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন না, এটা উপরের নির্দেশ, অর্থাৎ সরকারের নির্দেশ উনি বোঝাতে চেয়েছেন। আন্দোলন করতে যা হচ্ছে এটা যেন পুলিশ বুঝতে না পারে, এই জন্য ভিন্ন কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এইটা বলে উনি রোগীকে ভর্তি করে চিকিৎসা দিয়েছেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সাক্ষ্য নেওয়া হয়। আগামী 2 সপ্তাহের মধ্যে রাজসাক্ষী হিসাবে মামুন সাক্ষ্য দেবেন বলে জানায় প্রসিকিউশন। আশা করছি যে আমরা সামনে 2-1 সপ্তাহের মধ্যে নিতে পারব। সামনে 2-1 সপ্তাহ, যদি পরের সপ্তাহে যাই, এখন কোনো কারণে হয়তো পিছিয়ে গেল। এদিন চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে 2 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তা হয়নি। এ মামলায় গ্রেপ্তার থাকা 4 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। কোনো তথ্য প্রমাণ ছাড়াই 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যেভাবে আসামিদের বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হয়েছে তা উপমহাদেশে নজিরবিহীন বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে 4র্থ দিনের শুনানিতে তিনি এই দাবি করেন। আইনজীবী আদালতকে জানান, মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাড়া রাষ্ট্রপক্ষের কাছে আর কোনো প্রমাণ নেই এবং ওই জবানবন্দি পরবর্তী সময়ে হান্নান অস্বীকার করেছিলেন। আগামীকালও মামলাটি কার্যতালিকার 1 নম্বরে থাকবে বলে জানান প্রধান বিচারপতি। এই মামলায় 2018 সালের 10 অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিচারিক আদালত। গত 1 ডিসেম্বর বিচারিক আদালতের রায় বাতিল করে সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিল করে রাষ্ট্রপক্ষ।
আসামিদেরকে ধরে তাদেরকে রিমান্ডে এনে রেখে সেখান থেকে কোর্টে এনে আপনার তাদের কনফেশনাল স্টেটমেন্ট বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে এবং এই প্রত্যেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আবার তারা প্রত্যাহার করেছে। ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপরেই এই মামলার শাস্তি দেওয়া হয়েছে, ইনক্লুডিং জনাব তারেক রহমান। কিন্তু সুপ্রতিষ্ঠিত আইন আমাদের এই ইন্ডো পাক সাবকন্টিনেন্টে সেটা হলো যে কারো স্বীকারোক্তি দিয়ে আরেক আসামিকে সাজা দেওয়া যায় না। দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে যথাযথভাবে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এজন্য যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে স্বাস্থ্য নিয়ে ৩৫টি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা সই হয়। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়া ও বাস্তবায়নের সমঝোতা হয় ৩৫টি মন্ত্রণালয়ের সাথে। এই বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তোলার তাগিদ দেন তিনি। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশে মোট মৃত্যু শতকরা ৭১% ঘটে অসংক্রামক রোগের কারণে। এজন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ এবং আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা বাড়ানো দরকার। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরো সংকটময়। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ দিক, যা শুধু স্বাস্থ্য খাত নয়, আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। শুধু সৌদি বা মালয়েশিয়ায় অদক্ষ শ্রমিক নয়, ইউরোপ, জাপান ও কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশ গমনের বিষয়ে নকল কাগজপত্র তৈরি করার যে রেওয়াজ চালু হয়েছে তা বন্ধ করার চেষ্টা অব্যাহত আছে। তবে 1 বছরের এই অল্প সময়ে সব প্রচেষ্টা সফল হয়েছে বলা যাবে না বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গত 1 বছরে কি কাজ করেছে তা জানাতে এই সংবাদ সম্মেলনে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর যে সময় পার করেছে তা খুবই কম। এ সময়ের মধ্যে সব জটিলতা নিরসন সম্ভব না হলেও উন্নয়নমূলক অনেক কর্মকাণ্ড শুরু হয়েছে বলে জানান তিনি। বলেন, নতুন শ্রমবাজার উন্মুক্ত করা, দক্ষ কর্মীর চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও প্রবাসীদের অভিযোগ অনলাইনে নেয়ার সুফল ইতিমধ্যে ভোগ করা শুরু হয়েছে। বিদেশে শ্রমিকদের সুরক্ষার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে। এর মধ্যে কোনোটাতে আগে ছিল, কোনোটাতে আগে ছিল না। অন্যান্য দেশে ল ফার্ম নিয়োগের ব্যবস্থা করছি। সৌদি আরব, জর্ডন, ওমানে অনিয়মিত নারী শ্রমিকদের নিয়মিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় যেসব শ্রমিক যেতে পারেনি তাদের মধ্যে ৭,৯৯০ জনকে ওই দেশ বোয়েলএস এর মাধ্যমে নিতে রাজি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সরকারের সদিচ্ছার কারণে বিদেশে যেতে ইচ্ছুক কর্মীরা উন্নত নতুন দেশে যাওয়ার স্বপ্ন দেখছে। আমরা ইউরোপ, জাপান, কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিয়েছি। আমরা অনেকগুলা দেশের সাথে সমঝোতা স্বাক্ষর করেছি, যেমন আপনার ওমানের সাথে করেছি, ইউরোপে আপনার সার্বিয়া, ইটালি, স্পেন, অস্ট্রিয়া, মাল্টার সাথে করেছি, এছাড়া মরিশাসের সাথে করেছি, ইরাকের সাথে আপনার নতুন কর্মী পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিগত বছরের তুলনায় এবছর 24% রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। বলেন, আগামী 5 বছরে বাংলাদেশ থেকে জাপানে 1 লক্ষ দক্ষ শ্রমিক পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এখন থেকে পাসপোর্ট ছাড়া প্রবাসীদের ভোটার করতে পারবে নির্বাচন কমিশন। ইসির এনআইডি অনুবিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্ট না থাকলে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডি-ধারী 3 জন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি মর্মে প্রত্যয়নপত্র জমা দিলে ভোটার হওয়া যাবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের খসড়া ভোট কেন্দ্রের তালিকা 10 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। এনআইডি সেবা সহজীকরণে নানা পদক্ষেপের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও জটিলতা দূর হচ্ছে। প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও ভোটার হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। যাদের পাসপোর্ট নেই তারা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডি-ধারী 3 জন প্রবাসীর কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে জমা দিলেই ভোটার হতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ। এরই মধ্যে 10টি দেশে 17টি মিশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার প্রক্রিয়া চলছে। এ অবস্থায় ভোটার নিবন্ধন আরও সহজ হবে। তবে ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছে ইসি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনের বিষয়ে নির্দেশনা দিয়েছে ইসি। 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করে বিভিন্ন দাবি আপত্তি নিষ্পত্তি করে 20 অক্টোবরের মধ্যে ভোট কেন্দ্র সম্ভাব্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এদিকে বিকেলে নির্বাচন কমিশনে 9 দফা লিখিত দাবি নিয়ে আসে এবি পার্টি। সিইসির সাথে বৈঠক শেষে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, নির্বাচন বানচালে নানা অপতৎপরতা চালাচ্ছে একটি মহল। তিনি বলেন, আগে ভোটারদের কেন্দ্রে আনার জন্য টাকা দেওয়া হতো, তবে এবার ভোটাররা যাতে কেন্দ্রে না আসে সেজন্য টাকা দেওয়া হবে। এবি পার্টির পজিশন একদম পরিষ্কার, স্বচ্ছ। আমরা মধ্যবর্তী একটা পজিশন নিয়েছি। আমরা বলছি, যারা বিভিন্ন কনসার্ন শো করছে ভোট না হওয়ার ব্যাপারে, লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে প্রশাসনের কার্যকারিতা থেকে শুরু করে প্রশাসনের নিরপেক্ষতা থেকে শুরু করে বিচার না হওয়া, সংস্কার প্রপারলি ওয়ার্ক না করা, আমাদের যেই জুলাই সনদ আছে সেটা বাস্তবায়ন না করা, এগুলো সবগুলো কনসার্নকে আমরা ভ্যালিড কনসার্ন মনে করি। বাট আমরা এও মনে করি যে এগুলো না হলে ভোট হইতে দিব না, এই ভোকাবুলারি আমরা বিশ্বাস করি না। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে শঙ্কা প্রকাশ করে এবি পার্টি। তাই স্কুল শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসাবে রাখার অনুরোধ জানায় তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাজুকের দুর্নীতির কারণে 97% ভবনই আইন অমান্য করে তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। ড্যাব নিয়ে জটিলতা ও টেকসই নগরায়ণ বিষয়ক আলোচনায় বক্তারা জানান, সরকারি বিভিন্ন সংগঠনের সমন্বয়হীনতা ও বারবার ড্যাব আইন পরিবর্তনের কারণে রাজধানী দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানী ঢাকা প্রায় 2 কোটি মানুষের বসবাস। জনবহুলের শহরে বাসস্থানের সংকট কাটাতে পরিকল্পনা ছাড়াই যত্রতত্র গড়ে উঠেছে স্থাপনা। অপরিকল্পিত নগরায়নের ফলে বাসযোগ্যতা হারাচ্ছে রাজধানী। ঢাকার বাসযোগ্যতা ফেরাতে রাজধানীর সিরিডাপে অনুষ্ঠিত হয় ড্যাব জটিলতা টেকসই নগরায়ন বিষয়ক আলোচনা সভা। এতে অংশ নেয় সাবেক আমলা, রাজনৈতিক দলের নেতা, আবাসন ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরা। এই সময় বক্তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই বারবার ড্যাব পরিবর্তন করা হয়েছে। উঠে আসে রাজুকের দুর্নীতির বিষয়।
কিন্তু ড্যাপের কোনো ইস্যু নিয়ে আলোচনা করে খেলাধুলার জায়গা কোথায়, হাঁটার জায়গা কোথায়, ইভেন আমি যদি বলি নিঃশ্বাস নেওয়ার জায়গা কোথায়। যদি আমাদের ক্লাইমেট প্রবলেম এভাবেই থাকতে থাকে, শহরের উপর চাপ বাড়তেই থাকবে। এখানে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, যারা এটা ব্যবহার করবেন তারা নিরুৎসাহিত হন। আমরা আইন করতে পারি, কিন্তু আইন বাস্তবায়ন করার জন্য যে অথরিটি, তাকে স্বচ্ছ হতে হবে। আলোচনা সভায় ড্যাপের বাস্তবায়ন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা নিয়েও প্রশ্ন তোলেন আলোচকরা। যদি আমাদের উপকূলীয় অঞ্চল ওই জায়গার সংকট না কমাতে পারি, ভবিষ্যতে এইখানে মানুষের সংখ্যা বাড়বে। চিন্তা চেতনায় পরিবর্তন আনতে পারি, তাহলে 100 বার ড্যাপের রিফর্ম করেও কিন্তু আমরা কোনোভাবে এটা, এই যে নাগরিক জীবন, এটার মানদণ্ড করতে পারবো না। 6.5% যদি ভূমিকম্প হয়, রিক্টার স্কেলের ভূমিকম্প হয়, 75% বিল্ডিং ভেঙে পড়বে। আপনি এই দেশে তো রেস্কিউ অপারেশনও করা সম্ভব না। এ সময় এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ অভিযোগ করেন, বারবার ড্যাপ আইনের পরিবর্তনের প্রভাবে আবাসন খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সমস্যা নিরসনে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি। আমাদের আইনগুলোর ভিতরে কনসিস্টেন্সি না থাকাতে দুদিন পরে আপনি ওই রুলটা ভেঙে দিলেন, পরিষ্কার চেঞ্জ করে দিলেন, তা আমার তো ওই অর্ধেক ইনভেস্টমেন্ট বা এই শক্ত পথে পড়ে গেল। আর আপনি যদি একটা আইন করেন, তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আপনি যেগুলো পাইকারি বাজারে কমলেও খুচরা বাজারে এখনো চড়া পেঁয়াজের দাম, তবে কয়েকদিনের ব্যবধানে কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে এলেও খুচরা বাজারে দামের প্রভাব পড়তে সময় লাগবে বলে জানালেন ব্যবসায়ীরা। এজন্য সরকারের পেঁয়াজ আমদানি নীতিমালা জনসম্মুখে প্রকাশের দাবি তাদের। শারফুল আলমের রিপোর্ট। বাজারে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত, আমদানি করা পেঁয়াজও আসছে রাজধানীর বিভিন্ন মোকামে, অথচ আগের বেড়ে যাওয়া দামের থেকে খুব একটা হেরফের নেই খুচরা বাজারে। যদিও কারণ বাজারে মান ও প্রকারভেদে 10 থেকে 15 টাকা কমে কেজিতে 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। যদি ইন্ডিয়ান পেঁয়াজটা দেশি পেঁয়াজের দেশের চাহিদা অনুযায়ী যদি পর্যাপ্ত পরিমাণ আনতে পারে, আমদানিটা থাকে, তাহলে বাজারটা এরকমই থাকে। আমরা এখন পাইকারি বিক্রি করতেছি 62-63 টাকা থেকে সর্বোচ্চ 70-72 টাকা। আড়তদাররা জানিয়েছেন, পাইকারি মোকামে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম, তবে আমদানি বন্ধ হলে আবারও ছাঁচ বাঁধতে পারে পেঁয়াজের। যেভাবে আপনার 80 টাকা পার হয়ে গেছিল, তারপরে তো এলসি অনুমোদন দেওয়াতে এখন কিছুটা কমছে, এখন 60 থেকে 70-এর ভিতরে মোটামুটি আছে পেঁয়াজ। আজকে আবার হাটের বাজার বেশি যাইতেছে। যদি আইপি বন্ধ থাকে তো পেঁয়াজের দাম বেড়ে যাবে, কারণ এই সুযোগটা যতই সহানুভূতি দেখানো হোক যে না ঠিক আছে এলসি আইনের দেশে আমাদের প্রচুর পেঁয়াজ আছে, কম দামে বিক্রি করবে, কিন্তু কৃষক তো কম দামে বিক্রি করবে না। এদিকে খুচরা বাজারে এখনো চড়া পেঁয়াজের দাম, কেজিতে বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। কিনা দাম বেশি ছিল তাই বেশি রাখছে। দেশি পেঁয়াজ এগুলো 80 টাকা কেজি, আমাদের 75 টাকা কিনা, 1 টাকা খরচ 76 টাকা পড়ছে, আমরা 80 টাকা কেজি বিক্রি করতেছি। আর যেগুলো হাইব্রিড কিং পেঁয়াজ ওগুলো আবার 75 টাকা কেজি বেচে কইতেছে আমদানি কম, বাইরে যদি পেঁয়াজ ইম্পোর্ট না করে তাহলে এই পেঁয়াজের দাম আরো বাড়বে। সরবরাহ বাড়লে পেঁয়াজের বাজারে দাম আরো কমবে, এমনটাই আশা ব্যবসায়ীদের। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় সই করে জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিতে শেষ সময় আগামী 22 আগস্ট বিকেল 3টা পর্যন্ত বাড়ানো হয়েছে। কমিশনের গণমাধ্যম পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপি, জামাত ও এনসিপি সহ কয়েকটি দল এখনও চূড়ান্ত খসড়া কমিশনে জমা দেয়নি। তবে বড় দলগুলো ছাড়া বেশ কয়েকটি রাজনৈতিক দল সনদের চূড়ান্ত খসড়ায় সই করে জমা দিয়েছে কমিশনে। বেশ কয়েকটি দল এটি পর্যালোচনার জন্য আরও সময় চেয়েছে বলে জানিয়েছেন দলের সংশ্লিষ্টরা। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের প্রক্রিয়া নিয়ে এখনও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছে কমিশন। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে আরও 357 জন। চলতি বছর এই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 27,115 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়।
জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত্যে হলে অন্তর্বর্তীকালীন সরকার আরও দৃঢ়ভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রংপুর আবু সাইদ চত্বরে আবু সাইদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ইউনিয়ন পরিষদে যারা কঠোর আওয়ামীপন্থী চেয়ারম্যান ছিলেন তারা পালিয়ে যাওয়ার কারণে জনগণকে দৈনন্দিন সেবা দেওয়া ব্যাহত হচ্ছে। এই সমস্যা নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামো পুনর্গঠন করা অর্থাৎ নির্বাচন প্রয়োজন বলেও জানান তিনি। স্থানীয় সরকারের এই যে ডেডলক সেটা করার জন্য চেয়েছিলাম যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আগে করা, কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ার কারণে সেটা করা সম্ভব হয়নি। তবে আমরা এখনও এটা মনে করি যে একদম মানুষের দৈনন্দিন যেসব সেবা এখন ব্যাহত হচ্ছে, একদম জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, এনআইডি কার্ড থেকে শুরু করে সকল ধরনের দৈনন্দিন সেবার জন্য মানুষ স্থানীয় সরকারের উপর নির্ভরশীল। তো এগুলো নিরসনের জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার কাঠামোটা পুনর্গঠন করা। 4 দিনের সফরে আজ ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। তার এই সফর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের 15 বছরের অনেক বন্ধ দুয়ার খুলবে। দু দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে 4টি সমঝোতার স্মারক সই হবে। একাধিক বৈঠক হবে এদেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে। এছাড়া চট্টগ্রাম বন্দর একটি ঔষধ ও ইস্পাত শিল্প কারখানা ঘুরে দেখবেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। রাত 11:30টায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নামবেন তিনি। কাল থেকে শুরু হওয়া সফরের প্রথম দিন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, শিল্প ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে আগুনে পুড়ে গেছে কয়েকটি ঘরবাড়ি। দুপুর 2:30টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে কর্মীটলা ও তেজগাঁও থেকে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট পৌনে 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। ডাক্তারি পড়াশোনার চাপ সামলে একটু বিনোদন আর সেই সাথে সুপ্ত প্রতিভা প্রকাশের সুযোগ, এমনই এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছিল যশোরে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে। সম্প্রতি মেডিকেল কলেজ হাসপাতালটিতে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় গান, নাচ আর আবৃত্তিতে মঞ্চ মাতিয়েছেন শিক্ষার্থীরা। যশোর থেকে তামান্না ফারজানার তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। যশোরের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক প্রতিযোগিতা। বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু করেন শিক্ষার্থীরা। আয়োজনটির উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ। Choose something, either a sports, it doesn't have to be music, or a music, or some cultural activities, then which you can, just take a break, forget about what you are doing at work, and that gives you the energy and your enthusiasm to help the humanity. That's what you are really aiming at. প্রতিযোগিতায় হামনাদ, আবৃত্তি, একক ও দলীয় সঙ্গীত, একক ও দলীয় নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন অতিথিরা। এমন আয়োজনকে স্বাগত জানান শিক্ষার্থীরাও। Thank you for making me a part of it. I was very obliged to sing my national anthem. That was a very proud moment. অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা, 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফা আখতার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
শরতের আগমনে বসুন্ধরা সিটি শপিং মলে আজ থেকে শুরু হয়েছে 2 সপ্তাহব্যাপী ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট। উৎসবটি আগামী 3 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই উৎসবের উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শেখ এহসান রেজা। বর্ণাঢ্য এই আয়োজনের টাইটেল স্পন্সর আমিন জুয়েলার্স, পাওয়ার্ড বাই ইনফিনিটি ও মিনিসো। অংশগ্রহণকারী ব্র্যান্ডের মধ্যে রয়েছে ক্লাব হাউস, ইরানি বোরখা বাজার, ফ্রিল্যান্ড, মিনিসো, মেন্স ওয়ার্ল্ড, শিশু পরিবহন, বন্ড বে সহ দেশি বিদেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ও ইউক্রেনের 2 শীর্ষ নেতার বৈঠকে থাকতে আগ্রহী নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বেতার সাংবাদিক মার্ক লেভিনের অনুষ্ঠান মার্ক লেভিনস রেডিও শোতে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি। এই সময় তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সাথে শিগগিরই একটি বৈঠক হবে। এতে 2 দেশের শীর্ষ নেতার বৈঠকে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা আসবে বলেও আশা করেন ট্রাম্প। তবে যদি ওই আলোচনা ব্যর্থ হয় বা ঐক্যমত্য হতে দেরি হয়, তবে রাশিয়া ও ইউক্রেনের 2 শীর্ষ নেতার পরবর্তী বৈঠকে ট্রাম্প উপস্থিত থাকবেন বলে জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ভারত ও চীনের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে। বৈরিতা দূরে ঠেলে চীনের সাথে সম্পর্ক পুনর্স্থাপনে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মাসে যাচ্ছেন বেইজিং সফরে। ভারতের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহী চীনা প্রেসিডেন্ট জিনপিংও দিল্লিতে পাঠিয়েছেন তার পররাষ্ট্রমন্ত্রীকে। এই সুযোগে ভারতের চিরশত্রু আর চীনের বন্ধু পাকিস্তানকে কাছে টানছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের এই দ্বৈত নীতিতে সম্পর্কের নতুন মেরুকরণ হচ্ছে এশিয়ার পরাশক্তিগুলোর মধ্যে। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। 2020 সালে লাদাখ সীমান্তে ভারত ও চীন সেনাদের মধ্যে সংঘর্ষের পর সম্পর্কের অবনতি ঘটে এশিয়ার পরাশক্তি এই 2 দেশের। তিব্বতের মালিকানা, কাশ্মীর নিয়ে বিরোধ, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধসহ নানা ইস্যুতে এই সম্পর্ক গড়ায় বাণিজ্য সংঘাতে। যদিও গত বছর অক্টোবরে রাশিয়ায় ব্রিক্স সম্মেলনের ফাঁকে জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠকে কিছুটা উষ্ণতা ফেরে তাদের সম্পর্কে। তবে মার্কিন শুল্ক ইস্যুতে এবার চীনের সাথে সেই সম্পর্ক ঝালাই করে নেওয়ার সুযোগ এসেছে ভারতের সামনে। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ও কূটনৈতিক চাপ সামলানোর কৌশল হিসেবে চীনের সাথে বৈরিতা ভুলে সম্পর্ক জোড়া লাগাতে চান মোদি। চীনও লুফে নিতে চায় সুযোগটা। আমরা একটি কঠিন সময় পার করে 2 দেশের সম্পর্কটা এগিয়ে নিতে চাই। সকল দূরত্ব ঘুচিয়ে এখন আমরা একে অপরের প্রতি সম্মান, সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থ দেখব। দীর্ঘ বিরতির পর এরই মধ্যে রাষ্ট্রীয় সফরে ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী। নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও সেরেছেন তিনি। মোদী সরকারের কাছে পৌঁছে দিয়েছেন চীনের ইতিবাচক বার্তা। ভারত ও চীনের সম্পর্ক এখন সহযোগিতার পথে। আমরা এখন আর একে অপরের হুমকি বা প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার। আশা করি আমাদের এই সম্পর্ক পুনরুজ্জীবিত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীন ভারতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। এমন পরিস্থিতিতে 2020 সালে বন্ধ হয়ে যাওয়া সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে রাজি 2 দেশ। পাশাপাশি 3টি হিমালয় সীমান্তে বাণিজ্য সহজীকরণ নিয়ে আলোচনা জোরদার হবে মোদির বেইজিং সফরে। সব বিরোধ মিটিয়ে ফেলতে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী মোদী চলতি মাসে চীন সফরে যাবেন, সেখানে আরও কথা হবে। চীনের তিয়ানজিন শহরে 31 আগস্ট শুরু হতে যাওয়া সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় নানা ইস্যুতে বৈঠক করবেন এশিয়ার অর্থনৈতিক ক্ষমতাধর দেশ দুটির 2 শীর্ষ নেতা। আমরা একে অপরের সাফল্য চাই। শুধু 2 দেশের সম্পর্ক উন্নয়ন নয়, বরং এশিয়া অঞ্চল ও বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় একটা স্থিতিশীলতা প্রয়োজন। কোনো একক দেশের স্বেচ্ছাচারিতা আমরা মেনে নেব না।
এ অবস্থায় চীনের বন্ধু আর ভারতের চিরশত্রু পাকিস্তানকে কাছে টানছে আমেরিকা। মোদী সরকারের উপর ট্রাম্প প্রশাসনের বিরাগভাজন, একই সাথে ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা এশিয়া অঞ্চলে জন্ম দিয়েছে নতুন ভূরাজনৈতিক বাস্তবতার। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী কৌশল শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বরং চীন, মধ্যপ্রাচ্য ও বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে খেলার খবর। এশিয়া কাপ হকিতে সেরা 5 থেকে বিশ্বকাপ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। দুপুরে হকি ফেডারেশনের আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্যের কথা বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান। এ সময় কোচ বলেন, কঠিন গ্রুপে থাকলেও তারা লড়াই করতে প্রস্তুত। রিপোর্ট করছেন পরাগ আরমান। 29 আগস্ট থেকে ভারতে শুরু হবে এশিয়া কাপ হকি প্রতিযোগিতা। রাজনৈতিক বৈরিতায় পাকিস্তান ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, আর তাতেই এইচএফ কাপে তৃতীয় হওয়া বাংলাদেশের কপাল খুলে যায়। মাত্র 10 দিনের প্রস্তুতিতে টুর্নামেন্টের 8 দলের মধ্যে সেরা 5-এ থাকতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। তাহলেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হবে তাদের। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এ যদি আমরা যেতে পারি আমরা খুবই খুশি হব। ওটার জন্য আমাদেরকে 5th পজিশন নিতে হবে। 6th যে হবে তার সাথে পাকিস্তান বেস্ট অফ 3 খেলবে এবং ওই 2 টিমের মধ্যে যে জিতবে সে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এ যাবে। এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্প অনুশীলন শুরু করেছে ফেডারেশন। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সিনিয়র দলের ক্যাম্প চলছে। অনূর্ধ্ব 21 বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে 10 জন ও সিনিয়র 18 জন খেলোয়াড় নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ফেডারেশন। প্রত্যেকটা টিমে কিন্তু বছর ভরে তারা প্র্যাকটিস করেছে, তারা ম্যাচ খেলেছে, সবগুলো টিমই প্রায়। তো সেই সুবাদে আমাদের প্রস্তুতি এবং আশা আকাঙ্ক্ষা কিন্তু অতটা বলতে পারবো না। সিনিয়র এবং জুনিয়র এটার কম্বিনেশন করে আমি একটা টিম করছি, যেখানে জুনিয়ররা প্রায় 8 জন চান্স পাইছে, যারা ওয়ার্ল্ড কাপ টিমের সঙ্গেও থাকবে। সিনিয়ররা এক্সপিরিয়েন্সড এবং জুনিয়ররা যারা তারা ফিজিক্যালি আমাদের চেয়ে অনেক ফিট। তো যদি আমরা তাদের সঠিক গাইডলাইন দিতে পারি, আমাদের কোচ আছেন, তিনি যে প্ল্যান দিছে সেটা যদি আমরা এক্সিকিউট করতে পারি, ডেফিনেটলি ভালো কিছু হবে। বাংলাদেশের গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং চাইনিজ তাইপে। র্যাঙ্কিংয়ে 29-এ থাকা লাল সবুজের দলের চেয়ে শুধুমাত্র পিছিয়ে আছে 38 নম্বরে থাকা চাইনিজ তাইপে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে বাংলাদেশে পুরুষ অনূর্ধ্ব 15 দলের কাছে 87 রানের বড় ব্যবধানে হেরেছে নারী লাল দল। বিকেএসপির 3 নম্বর মাঠে আগে ব্যাটিং করে দলীয় 28 রানে 2 উইকেট হারালেও নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 181 রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব 15 দল। দলের পক্ষে সর্বোচ্চ 46 রান করেন অধিনায়ক বায়েজিদ বোস্তামি, 44 রান করেন আফজাল। জবাবে উদ্বোধনী জুটিতে 50 রান তুলে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন ইসমা তানজিম ও শারমিন সুলতানা। তবে এরপরই ধস নামে লাল দলের ইনিংসে। শেষ পর্যন্ত মাত্র 94 রানে অল আউট হয় তারা। বাংলাদেশ অনূর্ধ্ব 15 দলের হয়ে 3 উইকেট শিকার করেন আলিমুল ইসলাম। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডাকসু নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিনে উৎসব মুখর ক্যাম্পাস। লড়াইয়ের কেন্দ্রে ছাত্রদল ও শিবির, আলোচনায় স্বতন্ত্র প্রার্থীরাও, মোট প্রার্থী 509। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতে তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। 2 দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। পিআর পদ্ধতি চাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির।
রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে সংলাপের তাগিদ জামাতের। পুলিশের হুমকিতে জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধদের দুর্ঘটনায় আহত দেখানো হয় চিকিৎসকের জবানবন্দি। কিছুদিনের মধ্যে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক আইজিপি মামুন। দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ গড়ে তুলতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণাপত্রে সই। এবং পাসপোর্ট ছাড়া প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত ইসির। 1 বছরের মধ্যে অভিবাসীদের সব সমস্যার সমাধান সম্ভব নয় মন্তব্য উপদেষ্টা আসিফ নজরুলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।